বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে এই ইফতার এবং দোয়া মাহফিল। আমরা বিভিন্ন রাজনৈতিক এটাই আমাদের বাংলাদেশ, এইটি আমাদের বাংলাদেশের আবহমান কালে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলন। তবে দুঃখজনকভাবে গত ১.৫ দশকে ফ্যাসিবাদী শাসন শোষণে দেশে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এই সব কিছুকেই ধ্বংস করে দেয়নি, বরং বাংলাদেশের আবহমান কালে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষ বাষ্প, বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন। সম্মানিত অতিথিবৃন্দ, একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত, ভঙ্গুর, নিষ্ঠুর এবং অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা, বোন, কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অত্যন্ত কঠিন সময় অতিক্রম করেছে। একটা মুক্ত পরিবেশে আজকে যদিও আমরা এই ইফতারের আয়োজন করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা এখনও আমাদের গণতন্ত্রের যে ফিরে যাওয়ার সেই পথ সম্পর্কে আমরা খুব পরিষ্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি। আজকে বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা, 15 বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্যে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের একটি দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, এখনও সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন। এখন প্রয়োজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোকে নিরসন করা। একটা প্রশ্ন খুব সহজেই স্বভাবতই সামনে এসে দাঁড়াবে। আজকে যে সংস্কারের প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো নিঃসন্দেহে আমরা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতেই দেখি। কারণ আমাদের দলই 2022 সালে আমরা এই রাষ্ট্র সংস্কারের যে উপকারের যে আমরা 31 দফা দিয়েছিলাম, আমাদের সমস্ত সঙ্গী যারা ছিলেন রাজনৈতিক দলগুলোর, যাদের সঙ্গে আমরা লড়াই করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম, জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। সেই সময় আমরা পরিষ্কার করে বলেছিলাম যে আমরা যদি জনগণের দ্বারা কখনো নির্বাচিত হই, তো নির্বাচিত হওয়ার পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, যে জাতীয় সরকার এই 31 দফাকে বাস্তবায়িত করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 6টি কমিশন তৈরি করেছেন। 6টি কমিশনের মধ্যে দলের একটি সংবিধান কমিশন রয়েছে, যে সংবিধান কমিশন সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে। আমার প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এটা পৌঁছে গেছে। নির্বাচন সংক্রান্ত যারা সংস্কার দিয়েছেন সেটাও পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই তা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, দেখবেন, পরীক্ষা করবেন এবং এই বাংলাদেশের জাতির জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশের মানুষের
জাতির ইতিহাস, তার কৃষ্টি, তার ঐতিহ্য, তার ৭১-এর মুক্তিযুদ্ধ সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে এগোতে পারি। এটাই হওয়া উচিত আমাদের সকলের লক্ষ্য। আজকে এই কথাগুলো আমি আপনাদের সামনে এই জন্য তুললাম যে আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা হচ্ছে, যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্যে আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি এই জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কীভাবে হবে, কীরূপে হবে। আমি আশা করব আজকের এই ইফতার মাহফিলে আপনারা যারা এসেছেন আমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ে রাজনীতির কথা বলতে হয়, তাহলে আমাদের এই সংস্কারের কথা বলতে হয়। ফখরুল ভাই বললেন ১৬৬টা প্রশ্ন দেওয়া হয়েছে। এটা এক ধরনের MCQ পদ্ধতি, চাইলেই একদিনের মধ্যে জবাব দেওয়া যায় না, পড়ে বুঝে তারপরে বলতে হয়। তবে যে প্রশ্নটা উঠেছে, এই ১৬৬ জনের মধ্যে কেটে ছেটে সংস্কার ছোট করবার সুযোগ নাই। আবার বড় মানে যদি ১৬৬ হয় তাহলে ওটা বড়। আমি এরকম করে বুঝি, সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের, সবাই খুব খুশি করে ভোট দিতে পারবে, সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবে। কে জিতবেন ক্ষমতায়, কে যাবেন আমি জানি না, আমি যাব এরকম আশা করি না। কিন্তু ফখরুল ভাই যদি যায় আমার যে মন খারাপ হবে সেরকম না, অন্য যে কেউ যদি যায় তাও আপত্তি করবার কারণ নেই। গণতন্ত্র মানেই এরকম যে ভিন্ন মতের মানুষকেও আপনি সহ্য করবেন। আমি চাই এই রোজার মাসে সবার মধ্যে সংযম হোক, ধৈর্য হোক, নিজের কথা বলেন, অন্যের কথা শোনেন, নিজের কথা বলেন, অন্যে যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করে। গা যদি চলবে না, নিজের শক্তি প্রতিষ্ঠা ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন না, নিজের বিরাট বকু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবে, ওই রাজনীতি এখন চলবে না। রোজার শিক্ষাই বলেন আর এই মহান গণঅভ্যুত্থানের শিক্ষাই বলেন, সবাই মিলে আমাদেরকে এই শিক্ষা দেয় আমাদেরকে একটা দেশ গড়তে হবে, নতুন দেশ, নতুন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের কল্যাণের বাংলাদেশ। জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবাই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আমি সংক্ষেপে আমিও দু একটি কথা বলি। একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং এই বিষয়টি লড়াইয়ের মধ্যে থেকেই সামনে এসেছিল যে একটা বৃহত্তর ঐক্য ছাড়া, জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া, একটা জাতীয় ঐক্য ছাড়া এই ফ্যাসিবাদকে পরাজিত করা যাবে না। সেই জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে, যুগপৎ ধারায় লড়াই হয়েছে, যারা পেরেছেন জোটগতভাবে লড়াই করেছেন এবং কেবল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে হয়েছি একটা ফ্যাসিস্ট শাসককে ক্ষমতা থেকে সরাতেই নয়। বাংলাদেশের জনগণের সামনে
বিদ্যমান ব্যবস্থা বদলের একটা স্বপ্ন এই লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যুগপৎ আন্দোলনে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি সামনে এসেছিল এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতা আমরা জুলাই গণ অভ্যুত্থান দেখেছি, যেখানে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণরা একটা অগ্রণী ভূমিকার জায়গায় এসেছে এবং সেই লড়াইয়ে সারা বাংলাদেশের মানুষ, নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, ছাত্র তরুণ যুবা শ্রমজীবী মানুষ সকলে, এমনকি শিশুরা পর্যন্ত, বয়োবৃদ্ধরা সকলেই শহীদ হয়েছে। শাহাদাতের তালিকা, আহতের তালিকা দেখলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় একটা নতুন জাতীয় জাগরণ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে। অভ্যুত্থান একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে আমাদের দেশের সামনে, আমাদের দেশের পুরো ভবিষ্যতের সামনে। আজকে সেই ডাক আমাদের সকলকেই শুনতে হবে, মানুষ কি চায়। এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামনে জনগণের এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার একটা চ্যালেঞ্জ হাজির হয়েছে। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা 31 দফারও ছাড়িয়ে গিয়ে আরও সুসংহত, ক্ষমতার ভারসাম্য সম্পন্ন, সত্যিকার একটা জবাবদিহির বাংলাদেশ। এই জবাবদিহির বাংলাদেশ তৈরির জন্য কিভাবে আমরা এই আশু চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব, সম্মিলিতভাবে আমরা সেই ভূমিকা রাখতে পারব, সেটাই আমাদের সামনে এখন কর্তব্য। আমরা শুরু থেকে 5ই আগস্টের পর থেকে বলেছি, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা এই গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ পর্বে এটা হচ্ছে আমাদের পদ্ধতিগত দিক। এই পদ্ধতি, যেহেতু এই অভ্যুত্থান একটা সমষ্টিক অভ্যুত্থান ছিল, যেহেতু এই অভ্যুত্থান আমাদের তরুণদের সাথে সাথে রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, সমস্ত সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে, কাজেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য এই অভ্যুত্থানই পদ্ধতি আকারে আমাদের রাজনৈতিক উত্তরণ পর্বের জন্য আমাদের সামনে পথ নির্দেশক হিসেবে হাজির হয়েছে। এই ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যেই আমাদের সমস্ত মত পার্থক্যকে নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না, রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি, তার যে সমর্থিত নানান ধরনের দোসর সমাজের নানান জায়গায় রয়ে গিয়েছে এবং আমরা যেটা বলেছি এই আন্দোলনের সময়ও যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সিস্টেমটাকে আমাদেরকে বদলাইতে হবে এবং আগামী বাংলাদেশ নেতৃত্বে যাদের হাতেই যাক না কেন, সেই একটা পরিবর্তিত ব্যবস্থার প্রতি সবার সেই কমিটমেন্টটা প্রয়োজন। তো আমরা মনে করি যে বাংলাদেশের এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, আমাদের মধ্যে সেই রাজনৈতিক ঐক্যটা থাকবে এবং কারণ আমি আগেও যেটা বললাম, রাজনৈতিক ঐক্যের অভাব হলে সেখানে অরাজনৈতিক শক্তি এবং আমরা জানি যে আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র রয়েছে, আমাদের লুটেরা মাফিয়ারা রয়েছে এবং বৈদেশিক ষড়যন্ত্রকারী বিভিন্ন পরাশক্তি রয়েছে এবং বাংলাদেশে দীর্ঘদিন নতজানু পররাষ্ট্রনীতির আন্ডারে বাংলাদেশকে রাখার চেষ্টা করেছে বিগত সরকার। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। তো সেই জায়গা অবশ্যই যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে এবং জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণরাই আমরা এই দলটা পরিচালনা করছি, নেতৃত্ব দিচ্ছি। সেই জায়গায় বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, এই অভ্যুত্থানে সরাসরিভাবে সহায়তা করেছে, অংশগ্রহণ করেছে, তারাও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, স্বাগতম জানিয়েছে, নানাভাবে আমাদেরকে সহযোগিতা করছে একটি নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে।
সেই জায়গাতেও আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে আমাদের যে মুজিববাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেই লড়াইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করব। এবং একটি কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, আমি মনে করি যে ইনক্লুসিভ ইলেকশন হওয়ার মতো, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোনো স্থান আসলে হবে না। এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান আছে, বিচারের আগে তো সেই প্রশ্নটিই আসে না। তো আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেই আহ্বানটা আমরা রাখবো যে এই বিষয়েও যাতে আমরা একটা রাজনৈতিক কনসেনসাসে ঐক্যমতে আসতে পারি। আমি আবারও আজকের এই ইফতার আয়োজনের জন্য এবং জাতীয় নাগরিক পার্টিকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা, কিন্তু বর্তমান সরকার কতদূর দিতে পারবে, কতদূর তাদের দেওয়া সম্ভব, এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। জাতি একটি কঠিন সময় পার করছে, সেটা হলো সংস্কার এবং নির্বাচন। কতদূর সংস্কার করা প্রয়োজন এবং কখন নির্বাচন করা প্রয়োজন, এবার নির্বাচন সম্বন্ধে প্রধান উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন। আমরা আশা করি এটাকে উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচিও দেবেন। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমরা যদি ধরেই নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। বিভিন্ন জায়গায় যে অশান্তি, অবিশ্বাস, বিশৃঙ্খলা কাজ করছে, এগুলি অনেকাংশে হ্রাস পাবে। আমি আশা করব সবাইকে একটা জিনিস অনুধাবন করার জন্য, দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারতের পেঁয়াজও নাই, এবার ভারতের চাউলও নাই, কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে। সুতরাং আমাদেরকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভরশীল হতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা নিতে হবে। অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই, আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। আমাদের তরুণ নেতৃত্ব তারেক রহমান এবং অন্যান্যরা যারা আছেন, আপনাদের মধ্যে অনেক মেধা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, প্রয়োজন আপনাদের অনেকের অভিজ্ঞতা এবং আপনাদের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা যদি কাজে লাগান, একটা সমন্বয় করতে পারেন, এই দেশ আর পিছনের দিকে তাকাতে হবে না। আমাদের সকলের মধ্যে গড়ে উঠুক, দেশপ্রেম জাগ্রত হোক, তাহলে আমরা সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রমজান রোজার মাসেই কোরআনকে নাযিল করেছেন আল্লাহ। এই রমজান মাসেই ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল সেটা নাযিল করা হয়েছে। মুসা আলাইহিস সালামের যে তাওরাত সেটা রমজান মাসে নাযিল করা হয়েছে। দাউদ আলাইহিস সালামের উপরে আসমানি কিতাব জাবুর এই রমজান মাসে নাযিল করা হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কতগুলো সহিফা নাযিল করা হয়েছে সেটাই রমজান মাসে নাযিল করা হয়েছে। এর দ্বারা এটা বোঝা যায় সমস্ত আসমানি মেসেজ এবং
আসমানি যে কিতাব সবগুলো নাজিলের মাস হচ্ছে এই মাহে রমজান। এবং সেই জন্যই এই রমজানের অনেক গুরুত্ব। রমজান মাসে একটি দিন আছে, সেটি হচ্ছে শবে কদরের রাত, যেটাকে হাজার মাসের চেয়ে উত্তম বলে হয়। এই শবে কদরের রাতে কি করতে হবে আল্লাহ রাসূল ইসলামের কাছ থেকে হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতে এত পবিত্রময় রাতে আমি কি করব? আল্লাহ রাসূল এটা বলেননি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, উনি এটা বলেননি 500 বার আলহামদুলিল্লাহ, উনি এটা বলেননি এতগুলো সুন্নাত নামাজ তুমি পড়ো, সারা রাত কোরআন অধ্যয়ন করো, এটা বলে সওয়াব আছে, কিন্তু এর একটিও বলেন। উনি কি বলেছেন? একটি ছোট দোয়া শিখিয়ে দিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তো আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন এবং আমাকে ক্ষমা করবেন। আমি এটা বোঝানোর জন্য বলেছি যে আমাদের সমস্ত কৃতকর্মের জন্য আমরা তখনই পুরস্কৃত হতে পারবো বা নিষ্কৃতি লাভ করতে পারবো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধকে ক্ষমা করবে। এই ক্ষমা চাওয়ার কবুলিয়তের উত্তম মাস হচ্ছে এই মাহে রমজান। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ একটি পরীক্ষার মাঝে অগ্রসর হচ্ছে। আমরা 5 আগস্ট একটি বিশাল সফলতা পেয়েছিলাম। তার মূল ছিল সকল শ্রেণীর মানুষের ঐক্য। আমরা কতিপয় বিষয়ে সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেখানে রাজনীতি দল যেমন ছিল, সাধারণ মানুষও ছিল। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমি 4টি পয়েন্টে জাতীয় ঐক্যের জন্য সকলের কাছে স্বরের বন্ধ অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ। 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। 2, একটি টেকসই গণতন্ত্র, সাস্টেইনেবল ডেমোক্রেসি, এটা নানা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিতে চাই, এখানেও আমাদের কোনো সুযোগ দেখার কোনো সুযোগ নেই। 3, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে। ফেয়ার ইলেকশন বলতে যা বোঝায় সবটা, যেটা বাংলামে উল্লেখ করেছে। 4, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। একটি মানুষ যদি 230-35 বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যান, তাহলে এই দেশে ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হতে হবে, নো করাপশন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। এরকম এডুকেটেড, এনলাইটেড, সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র কাজ আসবে না, ষড়যন্ত্র সাহায্য করবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেডস এই দেশে পতিত স্বৈরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না, এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা থাকবে না, সফল হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।